হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 7 এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 5th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 7 এর সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দ্য রাইজ অফ মডার্ন ইউরোপ বিফোর অ্যান্ড আফটার দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, সিলেবাস 2025। আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের জন্য সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। দেখো, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। এবার আমি তোমাদের সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখিয়ে দেব। ইউনিট 1, 18 শতকের ইউরোপের সমাজ, রাজনীতি, অর্থনীতি, দার্শনিকরা ও বিপ্লবের ধারণা। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অষ্টাদশ শতকে ইউরোপের বিপ্লবী ধারণার বহিঃপ্রকাশের ক্ষেত্রে ভলতেয়ারের ভূমিকা আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। এখন থেকেই তোমরা যদি এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে তোমরা পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করবে। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে তোমাদের আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। এবার দেখো, দ্বিতীয় প্রশ্ন, অষ্টাদশ শতকে ইউরোপের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মন্তেস্কুর ভূমিকা আলোচনা করো। আমাদের ওয়েবসাইটে এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। দেরি না করে এখনই, সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপি বাই করে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরের প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকে ইউরোপের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং বিপ্লবী ধারণার বিকাশে রুশোর ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিক ডিদেরটের ভূমিকা আলোচনা করো। এরপরের ইউনিট দেখো, ইউনিট 2, ফরাসি বিপ্লবের পটভূমি, আমেরিকান বিপ্লবের প্রভাব ও প্রধান ঘটনাবলী। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবে নারীরা কী ভূমিকা নিয়েছিল। এরপরের প্রশ্ন, প্যারিস কমিউনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের জন্য ফরাসি দার্শনিকদের রচনা কতদূর দায়ী ছিল, অথবা সমালোচকের দৃষ্টিতে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, অথবা দার্শনিকরা কীভাবে ফরাসি বিপ্লবের আগুন প্রজ্বলিত করেছিল। এরপরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, 1776 সালের আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের উপর একটি প্রভাব আলোচনা করো।
পরের প্রশ্ন দেখো, ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। বিশেষভাবে ফ্রান্সে এবং সাধারণভাবে সমগ্র বিশ্বের উপর ফরাসি বিপ্লবের প্রভাব নিরীক্ষণ করো। এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের ফলাফল ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সাকুলোত কারা? ফরাসি বিপ্লবের সামাজিক পটভূমি হিসেবে সাকুলোতদের ভূমিকা নিরূপণ করো। এরপরের প্রশ্ন, তোমার কি মনে হয় যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে নতুন ইউরোপের আবির্ভাব ঘটেছিল? এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য ষোড়শ লুই কতটা দায়ী ছিলেন? এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সংগঠনের ফরাসি রাজতন্ত্র কতদূর দায়ী ছিল, অথবা 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের জন্য বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব নির্ধারণ করো। নেক্সট দেখো, ইউনিট 3 ফরাসি বিপ্লবের ইতিহাস রচনা, শ্রেণীভিত্তিক বিশ্লেষণ ও জ্যাকবিন শাসনের উত্থান পতন। এবার দেখো ইউনিট 3 এর প্রথম প্রশ্ন, সন্ত্রাসের শাসন বলতে কি বোঝায়? সন্ত্রাসের শাসনে রোবসপিয়ারের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন কি যুক্তিযুক্ত? এরপরের প্রশ্ন দেখো, সন্ত্রাসের রাজত্বকে সমর্থন করা যায় কি, অথবা সন্ত্রাসের রাজত্ব কি যুক্তিযুক্ত ছিল, অথবা বিপ্লব পরবর্তী বিধ্বস্ত ফ্রান্সে আদৌ কি সন্ত্রাসের শাসনের প্রয়োজন ছিল? এরপরের প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ফ্রান্সে জ্যাকোবিনদের উত্থানের কারণ আলোচনা করো। এরপরের প্রশ্ন, ডিরেক্টরির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা ফ্রান্সের ইতিহাসে ডিরেক্টরির শাসনকালের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লব কি একটি বুর্জোয়া বিপ্লব ছিল, অথবা তুমি কি মনে করো তথাকথিত বুর্জোয়া বিপ্লব ফরাসি বিপ্লবের দ্বার খুলে দিয়েছিল? এরপরের প্রশ্ন, ফ্রান্সে অভিজাত বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, অথবা ফ্রান্সে অভিজাত বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, অথবা অর্থনৈতিক সংকট থেকে মুক্তি লাভের চেষ্টায় কি অভিজাত বিদ্রোহ হয়েছিল? এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো ফরাসি বিপ্লবের পেছনে কৃষকদের অসন্তোষ দায়ী ছিল, অথবা ফরাসি বিপ্লব সংগঠনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, বুর্জোয়া কাদের বলা হয়? ফ্রান্সে বুর্জোয়াদের শ্রেণীবিভাগ করো, অথবা ফরাসি বিপ্লবের পূর্বে বুর্জোয়াদের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, জ্ঞানদীপ্তি কি? এটি কিভাবে বুর্জোয়া গণতন্ত্র ও উদারনীতির আদর্শে অবদান রেখেছিল? এরপরের প্রশ্ন, সিজালপাইন প্রজাতিটি কিভাবে গঠিত হয়? এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কৃষকদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কৃষকদের কত ধরনের শ্রেণী ছিল? এরপরের প্রশ্ন, ডাইরেক্টরি শাসন সংক্রান্ত নীতিসমূহ আলোচনা করো। ডাইরেক্টরি শাসনের পতনের কারণগুলি কী ছিল? পরের প্রশ্ন, তোমার মতে ফ্রান্সের ডিরেক্টরির শাসনকাল কি সর্বক্ষেত্রে ব্যর্থ ছিল? পরের প্রশ্ন, বাস্তিল কি? বাস্তিল দুর্গ পতনের কারণগুলি লেখো, অথবা তুমি কি মনে করো যে বাস্তিলের পতন ছিল ফরাসি বিপ্লবের শুভ সূচনা? এরপরের প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় স্টেট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, বুর্বো শাসনাধীন ফ্রান্সে অভিজাত শ্রেণী কোন কোন বিশেষ সুবিধা ভোগ করত? এবার দেখো ইউনিট 4 নেপোলিয়নের যুগ, ইউরোপীয় যুদ্ধ, রাশিয়ান অভিযানের ব্যর্থতা ও মেটারনিকের উত্থান। প্রথম প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন একদা বলেছিলেন আমি বিপ্লব, এবং অন্য সময় বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। পরস্পর বিরোধী উক্তি দুটি আলোচনা করো, অথবা নেপোলিয়নকে বিপ্লব ধ্বংসকারী বলে মনে করা হয় কেন? এরপরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
পরের প্রশ্ন দেখো, উপদ্বীপের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা উপদ্বীপের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কর্তৃক গৃহীত অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা ছিল এমন একটি দ্বিমুখী অস্ত্র যা শত্রুদের চেয়ে তার স্রষ্টাকেই গভীরভাবে আঘাত করেছিল, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? মহাদেশীয় ব্যবস্থা প্রথম নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? পরের প্রশ্ন, কেন এবং কিভাবে মেটারনিখ ইউরোপে পুরাতন ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করেছিলেন, অথবা মেটারনিখ কিভাবে ইউরোপে পুরাতন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন, তিনি কতদূর সফল হয়েছিলেন, অথবা মেটারনিখ ব্যবস্থা বলতে তুমি কি বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন, অথবা মেটারনিখ প্রকৃতপক্ষে রক্ষণশীল ও উদারনৈতিক শাসন ব্যবস্থার বিরোধী ছিলেন, আলোচনা করো। পরের প্রশ্ন, কেন এবং কিভাবে মেটারনিখ ইউরোপে পুরাতন ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করেছিলেন, অথবা মেটারনিখ কিভাবে ইউরোপে পুরাতন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন, তিনি কতদূর সফল হয়েছিলেন? পরের প্রশ্ন, ভিয়েনা কংগ্রেস ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করতে কতদূর সফল হয়েছিল, অথবা ভিয়েনা কংগ্রেস বা সম্মেলনের মূলনীতিগুলি আলোচনা করো। ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় তা কতদূর সফল হয়েছিল, অথবা ভিয়েনা সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ফ্রান্সের জাতীয় মহাসভা কী কী বিপদের সম্মুখীন হয়েছিল? সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে জাতীয় মহাসভা কতটা বিপদমুক্ত হয়েছিল? পরের প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সংবিধান সভার গুরুত্ব কী ছিল? এরপরের প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন, অথবা স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? এরপরের প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রের ঘোষণা এ কী বলা হয়েছিল? পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, কনসুলেট শাসন বলতে কী বোঝো, অথবা প্রথম কনসুল হিসেবে নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ক্ষমতায় উন্নীত হয়েছিলেন, অথবা নেপোলিয়নের উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা নেপোলিয়ন কনসুলেট থেকে কিভাবে সম্রাট পদে উন্নীত হয়েছিল। এরপরের প্রশ্ন, নেপোলিয়নের রুশ অভিযানের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।